আজ তোমাদের 2025 সালের মাধ্যমিকের ভৌতবিজ্ঞান পরীক্ষা ছিল। সেই ভৌতবিজ্ঞানের প্রশ্নটা আমি হাতে পেয়ে প্রশ্নের কিছু অংশ শর্ট প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি, একটু দেখে নেবে। দেখো, এটা 2025 সালের মাধ্যমিকের ফিজিক্যাল সায়েন্সের প্রশ্ন। দেখে নাও, বিভাগ কয়ের প্রথম প্রশ্ন কি ছিল? কোন প্রকার দর্পণে অসৎ, ছোট এবং সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয়? এটার উত্তর হবে উত্তল দর্পণে। তারপরে দেখো, নিচের কোন এককটি তড়িৎ শক্তির একক? উত্তর হবে কিলোওয়াট ঘন্টা, অপশন সি। তারপরে নিচের কোন রশ্মিটি গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সর্বাধিক? এটা হবে আলফা রশ্মি। তারপরের প্রশ্নটা ছিল ফিউজ তারের বৈশিষ্ট্য হলো। ফিউজ তারের বৈশিষ্ট্য কি? অপশন এ উচ্চ রোধ আর নিম্ন গলনাঙ্ক। তারপরে দেখো ছিল আধুনিক একের পাঁচেরটা ছিল আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে কয়টি শ্রেণী আছে? এটার অ্যান্সার হবে অপশন ডি, 18টি। তারপরে দেখো, নিচের কোন যৌগটির সম্পূর্ণ অণু হিসাবে পৃথক অস্তিত্ব নেই? তাহলে এটা হবে NaCl। একের সাতেরটা ছিল নিচের কোন অ্যাসিডটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য? এটা হবে CH3COOH বা অ্যাসিটিক অ্যাসিড। 1.8 ছিল লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমের দ্রবণে H2S চালনা করলে কি রং উৎপন্ন হয়? এর উত্তর হবে সবুজ, অপশন সি। 1.9 নিচের কোন আকরিকটি অ্যালুমিনিয়ামের আকরিক? এটার উত্তর হবে অপশন বি, বক্সাইট। তারপরেরটা দেখো, 1.10 ত্রিবন্ধনীযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনটিকে শনাক্ত করো। তাহলে ত্রিবন্ধন আছে, সেটা হবে C2H2, অপশন ডি। গ্রিন হাউস গ্যাসটি শনাক্ত করো। তারপরের প্রশ্নটা দেখো, উত্তর হবে জলীয় বাষ্প, অপশন সি। 1/12 STPতে 22 গ্রাম CO2 এর আয়তন হবে বি এর 11.2 লিটার। তোমরা জানো STPতে 44 গ্রাম CO2 এর আয়তন 22.4 লিটার, তাহলে 22 গ্রামের আয়তন হবে 11.2 লিটার। তার পরের পেজে দেখে নেব। একের 13 প্রশ্নটা ছিল 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তীব্র উত্তপ্ত করলে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে? ধরে নাও সকল ক্যালসিয়াম কার্বনেট সম্পূর্ণ বিয়োজিত হয়েছে। এটার উত্তর হবে অপশন বি, 5.6 গ্রাম। একের 14টা ছিল তাপ পরিবাহিতাঙ্ক নির্ভর করে। এটা হবে অপশন বি, পরিবাহীর উপাদানের প্রকৃতির ওপর। একের 15টা আলোর প্রতিসরণের সময় নিচের কোন রাশিটি অপরিবর্তিত থাকে? এটা হবে কম্পাঙ্ক। এটা হয়ে গেল বিভাগ কয়ের প্রশ্নের উত্তর হয়ে গেল। এবারে দেখো বিভাগ ক্ষয়ের 2-এর দাগের দেখো দেয়া আছে আলোক রশ্মির প্রতিসরণের সময় আপতন কোণের কোন মানের জন্য স্নেলের সূত্রটি প্রযোজ্য নয়? এটার অ্যান্সার হবে 0 ডিগ্রি। 2-এরটা দেখো, বর্তমানে তড়িৎ বর্তনীতে ফিউজ তারের পরিবর্তে কি ব্যবহার করা হয়? এটার উত্তর হবে MCV। 2.3-এরটা 220 ভোল্ট 100 ওয়াট বাল্বের রোধ। এটার অ্যান্সার হবে 484 ওহম। 2-4-এরটা তেজস্ক্রিয়তার SI একক, এটা হবে বেকারেল। আচ্ছা, 2-4-এর অথবার একটা প্রশ্ন ছিল, দেখো ইউরেনিয়াম 235 92 থেকে একটি বিটা কণা নির্গত হলে পারমাণবিক সংখ্যার কি পরিবর্তন ঘটবে? তোমরা জানো কোনো পরমাণু থেকে বিটা কণা বেরিয়ে গেলে তার পারমাণবিক সংখ্যা 1 একক বেড়ে যায়। তাহলে এখানে 92 ছিল, পারমাণবিক সংখ্যা হবে 93। আচ্ছা, ম্যাচিংটা দেখো করা আছে, আমি করে রেখেছি, তোমাদেরকে বলে দিই একবার। বাম স্তম্ভে আছে জার্মান সিলভারে উপস্থিত ধাতু, এটা হবে নিকেল। ইউরেনিয়ামোত্তর মৌল, এটা হবে PU, প্লুটোনিয়াম। তারপরে আছে ক্যালামাইন থেকে নিষ্কাশিত ধাতু, এটা হবে জিঙ্ক। পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ে অবস্থিত ক্ষারীয় ধাতু হবে Li, লিথিয়াম।
তারপরের পৃষ্ঠা দেখে নাও। তোমরা অবশ্যই যারা পরীক্ষা দিয়ে এসেছো তারা একবার প্রশ্নটার সঙ্গে অ্যান্সার মিলিয়ে নেবে, তাহলে কেমন দিয়েছো বুঝতে পারবে। আর যারা আগামী বছর পরীক্ষা দেবে মাধ্যমিক, তারাও অবশ্যই দেখে নেবে, তাহলে তোমাদের অনেকটা কোশ্চেন সম্বন্ধে আইডিয়া এসে যাবে। 2.6 ছিল যে নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। তড়িৎ বিশ্লেষণ সর্বদা জারণ বিজারণের মাধ্যমে ঘটে। এটার উত্তর হবে সত্য, তড়িৎ বিশ্লেষণে সর্বদা জারণ বিজারণ বিক্রিয়া ঘটে। তারপরে 2.7 ছিল অ্যাসিড মিশ্রিত জল তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হয়? এটা হবে ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। অথবা একটা প্রশ্ন আছে, নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য? চিনির জলীয় দ্রবণ হবে না, ইথানল হবে না, এটা দুটোই হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য, তাহলে উত্তর হবে এখানে অ্যাসিটিক অ্যাসিড। তারপরেরটা দেখে নাও, কি ঘটবে যদি লোহার চামচকে অ্যাসিড মিশ্রিত কপার সালফেট দ্রবণে ডোবানো হয়? উত্তর হবে কপার অধক্ষিপ্ত হবে, নীলবর্ণের কপার ধাতু অধক্ষিপ্ত হবে। 2.9টা হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির জন্য কোন ধাতুটি অনুঘটক হিসেবে ব্যবহার করা হয়? এটার উত্তর হবে আয়রন চূর্ণ, এফি চূর্ণকে ব্যবহার করা হয়। অথবা শূন্যস্থান পূরণটা দেখে নাও, CaC2 + N2, উত্তর হবে CaNCN + C। 2.10টা থার্মিট পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশিত হয়? এখানে উত্তর হবে এফি, এছাড়াও কিন্তু Cr, এফি হচ্ছে লোহা, এছাড়াও কিন্তু Cr ক্রোমিয়াম আর Mn ম্যাঙ্গানিজ ধাতু নিষ্কাশিত হয়ে থাকে। নিচের যৌগটির আইইউপ্যাক নাম লিখি। এখানে দেখতে পাচ্ছ 1, 2, 3, তাহলে কি 3টে লং চেন কার্বনে আছে, তাহলে প্রোপেন, আর 2 নম্বরে কে আছে? ব্রোমিন আছে, তাহলে হবে 2-ব্রোমোপ্রোপেন, এটার আইইউপ্যাক নাম। এর অথবার প্রশ্নটা দেখে দাও, অবস্থানগত আইসোমারিজম বা সমবায়বতা। দেখতে পাচ্ছ পাশে লেখা আছে, এটা হবে ইথানল। ইথানলের দুটো আছে, একটা হচ্ছে CH3CH2CH2OH, আর একটা হচ্ছে CH3CHOH CH3। দুটোরই কিন্তু আণবিক সংকেত একই, কিন্তু OH এর অবস্থান কিন্তু দুটোই আলাদা। এটা হচ্ছে অবস্থানগত সমবায়বতার উদাহরণ। এবারে দেখো, রান্নার পাত্রে আঠাবিহীন প্রলেপ বা ননস্টিক প্রলেপ দেওয়ার জন্য ব্যবহৃত পলিমারের মনোমারটির নাম লেখো। তাহলে পলিমারটা হচ্ছে টেফলন, তার মনোমারকে টেট্রাফ্লুরোইথিলিন। তারপরে 2.13টা দেখো, বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি ঘটা সম্ভব? এটার উত্তর হবে ট্রপোস্ফিয়ার। আর অথবার প্রশ্নটা ছিল, ওজোন স্তরের গাঢ়ত্ব কোন এককে প্রকাশ করা হয়? এটার উত্তর হবে ডবসন এককে। 2.14টা দেখো, রেফ্রিজারেটর থেকে নির্গত গ্রিন হাউস গ্যাসটির নাম লেখো। উত্তর হবে CFC। 2.15টা, চার্লসের সূত্রানুযায়ী -273°C তাপমাত্রায় যে কোনো গ্যাসের আয়তন অসীম হয়। তোমরা সবাই জানো এটার উত্তর, এটা হচ্ছে অসীম নয়, আয়তন শূন্য হয়ে যায়। তাহলে এটা সত্য মিথ্যা লিখতে বলেছে, এটা হবে মিথ্যা। আচ্ছা, STPতে 16 গ্রাম অক্সিজেন গ্যাসে উপস্থিত অণুর সংখ্যা হবে কত? 3.011 10⁻23, কারণ 1 গ্রাম অণু অক্সিজেন মানে তোমরা জানো 32 গ্রাম। 32 গ্রামে উপস্থিত অণুর সংখ্যা হচ্ছে 6.022 10⁻23, তাহলে 16 গ্রামে হবে 3.011 × 10⁻23। তারপরে দেখে নাও, তারপরের প্রশ্নটা ছিল যে নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা, যে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত হলে লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক এত হবে। এটা হবে সত্য। তারপরে এটা বলেছে Wm⁻⁻1 K⁻⁻1, এটি কোন ভৌত রাশির একক? এটা হবে তাপ পরিবাহিতাঙ্কের একক। 2.18টা দেখো, বিবর্ধক কাঁচ রূপে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? এটা হবে উত্তল লেন্স। উত্তল লেন্সের ফোকাস দূরত্বের মধ্যে যদি কোনো বস্তুকে রাখা হয় তাহলে বস্তুর একটি সমশীর্ষ এবং বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া যায়, এটা তোমরা জানো। আচ্ছা, তারপরে দেখো বিভাগ গয়ের দেখিয়ে দিই। বিভাগ গয়ের শর্ট প্রশ্নের মধ্যে 3.1টা দেখো, LiH NH3 KCl C2H6, এদের মধ্যে কোনটি তড়িৎযোজী আর কোনটি সমযোজী শনাক্ত করতে বলা হয়েছে। এখানে দেখো LiH লিথিয়াম হাইড্রাইড আর KCl হচ্ছে তড়িৎযোজী, আর NH3 অ্যামোনিয়া আর C2H6 হচ্ছে সমযোজী। তারপরে শর্ট প্রশ্নটা দেখে নাও, দুটি সংকর ধাতুর নাম লেখো যেখানে কপার উপস্থিত। প্রত্যেকটি সংকর ধাতুর একটি করে ব্যবহার লেখো। পিতল, ব্রোঞ্জ দুটোই হচ্ছে কপারের সংকর ধাতু।
পিতল মূর্তি তৈরি করতেও লাগে, মেডেল তৈরিতে মূর্তি তৈরি করতে লাগে, টেলিস্কোপ তৈরিতে লাগে, ব্রোঞ্জ মেডেল তৈরিতে, মুদ্রা তৈরিতে, মূর্তি তৈরি করতে লাগে। খনিজ আকরিকের পার্থক্য তোমরা জানো। তারপরে প্রশ্নটা দেখে নাও, ইথিলিন থেকে ইথেন কিভাবে পাওয়া যাবে? এটা সাধারণ চাপ ও উষ্ণতায় প্ল্যাটিনাম বা প্যালাডিয়াম বা র্যানি নিকেলের উপস্থিতিতে অথবা 200 থেকে 300 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নিকেলের উপস্থিতিতে হাইড্রোজেনেশন বিক্রিয়া ঘটালে এখানে পাওয়া যাবে। তারপরে দুটি জৈবভঙ্গুর পলিমার, দুটি জৈবভঙ্গুর পলিমার হবে এখানে, যেগুলো জৈব বা প্রাকৃতিক উপায়ে তৈরি হয়। এখানে কার্বোহাইড্রেট, সেলুলোজ, প্রোটিন, এগুলো হবে জৈবভঙ্গুর পলিমার। তারপরে ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা কেন বলা হয়? এটা তোমরা জানো, কারণ ওজোন স্তরের উপস্থিতির জন্যে আমরা সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মির হাত থেকে রক্ষা পাই, তাই ওজোন স্তরকে সৌরপর্দা বলা হয়। আর অথবা একটা বিশ্ব উষ্ণায়ন গ্রিন হাউস এফেক্টের প্রভাব কিভাবে সম্পর্কযুক্ত? কারণ গ্রিন হাউস গ্যাসগুলোর বায়ুমণ্ডলে বৃদ্ধি পাচ্ছে, ফলে কি সেই গ্যাসগুলো বেশি পরিমাণে ভূতাপ, যে তাপটা বিকিরিত করছে সেই অবলোহিত রশ্মিটাকে ধরে রাখছে, বায়ুমণ্ডল থেকে আর ফেরত যেতে পারছে না, তাই পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। সেটাই হচ্ছে বিশ্ব উষ্ণায়ন। তাই গ্রিন হাউস গ্যাস আর বিশ্ব উষ্ণায়ন কিন্তু পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। তোমাদের জন্য শর্ট প্রশ্নগুলো সলভ করে দিলাম। আরও অনেক নানা রকম ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা পরের বছর পরীক্ষা দেবে তাদের জন্য আমি বাকি প্রশ্নটা একবার দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নেবে। বাকি প্রশ্নটা একটু দেখে নেবে, দেখে নাও বাকি প্রশ্নগুলো কেমন এসেছিল। যারা পরের বছর মাধ্যমিক দেবে তাদের এইগুলো কাজে লাগবে। তার পরের পৃষ্ঠাটা দেখে নাও। আজকে এতটুকুই ভিডিওটা। আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।